সবাইকে স্বাগত জানাচ্ছি কেলন বিয়ন্ড দ্য গলিতে। দর্শক, প্রতিনিয়ত আজকে আমরা হাজির হচ্ছি দেশ বিদেশের খেলাধুলা নিয়ে আলোচনা করব। বিপিএল শুরু হচ্ছে সেই বিষয় নিয়ে, আর এই বিষয়ে আলোচনা করতে স্টুডিওতে আমার সাথে আছেন আরিফুল ইসলাম রনি, ক্রীড়া সম্পাদক BDnews24.com, এবং আমি আপনাদের সাথে আছি সাফাত। রনি, শুরুতেই বলি যে গতকালকে যে একটা ঘটনা ঘটলো, আসলে জ্যাকি ভাইয়ের যেই অকাল মৃত্যুই বলবো, আসলে মাত্র 59 বছর বয়সে। এই বিষয়টা যদি আমরা একটু অন্যভাবে দেখি, যে ক্রিকেটীয় অঙ্গনে এর আগে এরকম ঘটনা ঘটেছে, কিন্তু তার যে বিষয়টা হয়তো তিনি 1 ঘন্টাও সময় পাননি স্টেডিয়ামে হসপিটাল যেতে তিনি মারা গেছেন। এই বিষয়গুলো কি আসলে ক্রিকেট বোর্ড কি আরও একটু সাবধানী হতে পারে কিনা, ম্যাচের আগে বা পরে, যে যদি বলি যে একটু চিকিৎসা ক্ষেত্রে আরও একটু ইনভলভমেন্ট বাড়ানো যায় কিনা? হ্যাঁ, দেখুন, একটা দুঃখজনক ঘটনা ঘটে গেছে এবং তাকে তো আমরা আর ফিরে পাবো না। সো এটা নিয়ে আসলে মৃত্যু যে কোনো সময় যে কারো হতে পারে, বাট হ্যাঁ, আমরা কী মেজার্স নিতে পারতাম বা কী নেওয়া উচিত সেদিক থেকে আমরা চিন্তা করতে পারি। যে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, জাকি ভাইকে তো আমরা রেগুলার দেখতাম, তিনি মাঠে আসছেন, মাঠের মানুষ, একদমই মাঠের মানুষ। ক্রিকেটটাকে তিনি একদম অন্তর দিয়ে ভালোবাসছেন। যারা কাজ করেন, অনেকেই আছেন কাজ করেন, প্রফেশনালি কাজ করেন, তিনিও প্রফেশনালি কাজ করতেন, কিন্তু আসলে তিনি ক্রিকেটটাকে লালন করতেন। সো তার মৃত্যুটা আমাদেরকে ছুঁয়ে গেছে, এবং এই কারণেই বলছি যে তার যে বয়স, এই বয়সে আসলে হয়তো রেগুলার যদি তার স্বাস্থ্য চেক আপটা হতো, তিনি বারবার বলছি, যেহেতু মাঠের মানুষ, তাকে ফিজিক্যালি অনেক কাজ করতে হয়। সো এখন ক্রিকেট একটা মানুষের মৃত্যুর পরে বোর্ডের দিকে আঙুল তোলা কঠিন বা উচিত না হয়তো, কিন্তু যদি এরকম ব্যবস্থা থাকে যে হ্যাঁ, নিয়মিত আপনার হেলথ চেক আপগুলো হচ্ছে, তাহলে হয়তো এই ব্যাপারগুলো হয়তো এড়ানো যায়। সো সেদিক থেকে আমি মনে করি যে বিসিবির একটা ভূমিকা রাখার সুযোগ আছে। এটা তো ব্যক্তিগত একটা আপনার সচেতনতার ব্যাপারও ডেফিনেটলি আছে। এর আগে তামিম ইকবালের ক্ষেত্রে এটা হয়েছে, এবং কালকের জাকি ভাইয়ের এই প্রয়াণ দিয়ে আমরা আরও বুঝতে পারি যে তামিম আসলে কতটা লাকি ছিলেন ওই সময়। কালকে কিন্তু জাকি ভাইকেও সিপিআর দেওয়া হয়েছিল, এবং তিনি যিনি দিয়েছিলেন সিপিআর, তিনি বলছিলেন যে সিপিআর দেওয়ার পর তিনি একটু সারাও দিয়েছিলেন। আলটিমেটলি হসপিটালে নেওয়ার পথে তিনি চলে গেছেন। তামিমেও একদম ওই অবস্থা ছিল, তামিম সিপিআর দেওয়ার পরে তিনি সার্ভাইভ করেছেন। সো এই ব্যাপারগুলো তামিমের ক্ষেত্রে এটা হতে পারতো যে তিনি যদি নিয়মিত হেলথ চেক আপের মধ্যে থাকতেন, তাহলে হয়তো এই ব্যাপারগুলো এড়ানো যেত। সো আমি মনে করি যে এই ব্যাপারগুলো এখন বিসিবি হয়তো ইন্ট্রোডিউস করা উচিত কোচদের ক্ষেত্রে, প্লেয়ারদের ক্ষেত্রে, বা এই বয়সে যারা স্পেশালি আছে তাদের ক্ষেত্রে। যদি একটু মাঠের খেলায় আসি, কালকের যে শোক আসলে শক্তিতে রূপান্তরিত করেছে যদি বলি ঢাকা, একটা মাঠে দুর্দান্ত জয় তুলে নিয়েছে। এবারের বিপিএল এর যদি মাঠের খেলা বলি, আমরা যদি দেখি যে 4টা ম্যাচ হয়েছে, এই 4টা ম্যাচ যদি আপনি অবশ্যই দেখছেন, কি মনে হলো আসলে যেই উন্মাদনার কথা শুরু আমরা চিন্তা করেছিলাম, সেটা আসলে কতটুকু পূরণ হয়েছে মনে হয় এই 4 ম্যাচ পর? শুরুতে যেটা ছিল যে যতটা হাইপ বোর্ডের ক্রিয়েট করা উচিত ছিল, আমি মনে করি ততটা তারা করতে পারেনি। যদিও দর্শক সংখ্যা হয়তো সেটা বলবে না, দর্শক প্রথম ম্যাচে তো 17,000-এর বেশি দর্শক ছিল, প্রায় 18,000 দর্শক, তো এটা খুবই ভালো। বাট এটা হলো যে প্রথম ম্যাচ তো একটা স্ট্যান্ডার্ড না, আমরা থ্রু আউট দ্য টুর্নামেন্ট কেমন হয় সেটা আমরা দেখবো। যখন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আমি একটা করছি এবং দেশের প্রধান টুর্নামেন্ট বলছি, সেক্ষেত্রে আরও বেশি আমি মনে করি যে বিসিবির উচিত ছিল যে আরও বেশি হাইপ তোলা বা আরও বেশি প্রচার। সেটা আপনি যদি সোশ্যাল মিডিয়ায় যান বা অন্যান্য দেশের ক্রিকেট আঙিনা যেখানে আছে, অনেকেই আছে চমকে গেছে, হ্যাঁ বিপিএল শুরু হচ্ছে কালকে থেকে বা আজকে থেকে, এরকম একটা ব্যাপার ছিল। তো সেখানে আমি মনে করি যে আরেকটু বিসিবির আরও প্রচার আর ভালোভাবে হওয়া, একটু গোছানো হওয়া উচিত ছিল। টুর্নামেন্ট শুরু হওয়ার আগে তো অনেক কিছু হয়েছেই, সবাই আমরা জানি যে টুর্নামেন্ট শুরুর আগের দিন একটা দলের মালিকানা বদলে গেছে, কোচ, আরেকটা দলের কোচ রাগ করে মাঠে চলে গেছেন, কোচ এবং সহকারী কোচ। এই ব্যাপারগুলো ডেফিনেটলি এটা টুর্নামেন্টের ভাবমূর্তিকে উজ্জ্বল করে না। সো এই ব্যাপারগুলো তো ছিলই। মাঠের ক্রিকেটের কথা বললে বেশ 4টা ম্যাচের মধ্যে 2টো বা 3টে বেশ এক্সাইটিং হয়েছে। কালকে তো শেষ ম্যাচটা খুব জমে গিয়েছিল। কোয়ালিটি কিন্তু খুব ভালো হয়নি, যদিও আমরা সামনে আরও দেখবো, টু আর্লি টু কমেন্ট। তারপরেও ক্রিকেটীয় মানের কথা যদি বলি, তাহলে খুব আপ টু দ্য মার্ক না। এমনিতে খেলা ভালো হয়েছে, খেলা ভালো বলতে খেলা জমেছে, কালকে ম্যাচটা তো জমেছে, কিন্তু আইডিয়ালি আপনার যখন একটা দলের 27 বলে 27 রান লাগে, উইকেট আছে 7টা, সেখান থেকে যখন শেষ ওভারে 13 রান লাগে, তখন বুঝতে হবে যে তারা কতটা পুয়ার ক্রিকেট খেলেছে। ক্রিকেটই অনিশ্চয়তার ব্যাপার তো আছে, কিন্তু খুব পুয়ার ক্রিকেট খেলেছে। প্রথম ম্যাচে 190 রান চেস করেছে, 191 রান তারা করে জিতেছে রাজশাহী, হ্যাঁ জিতেছে, সেটা ঠিক আছে। আপনি তারাই আবার পরের দিন কিন্তু 140, হ্যাঁ সেই একই উইকেটে 32 রানে, সেই একই উইকেটে খেলা হয়েছে এবং 132 রানে তারা আটকে গেছে। সো আমি বলছি ক্রিকেটের মানের কথা, 190 রান যখন চেস করছে, তখন আপনি বলতে পারেন হ্যাঁ তার ভালো খেলা হয়েছে, কিন্তু আপনি যখন কোয়ালিটি অফ ক্রিকেট চিন্তা করেন, সেটা খুব বেশি ভালো না। এখন কোয়ালিটি অফ ক্রিকেট কীভাবে ভালো হতে পারে? আপনার আমাদের যখন টপ লেভেলের ক্রিকেটাররা খেলবে, তারা যদি তাদের টপ ফর্মে থাকে, একটা ব্যাপার হলো যে বেশিরভাগ ন্যাশনাল টিমের ক্রিকেটার আছে রংপুরে এখনো মাঠে নামেনি, সো তারা নামলে আমি ক্রিকেটের মানটা আর একটু ভালোভাবে দেখতে পারবো। বাট কোয়ালিটি বিদেশি ক্রিকেটার আসে না। আমরা তো T20 ওয়ার্ল্ড কাপের প্রিপারেশনের কথা বলছি,
সেক্ষেত্রে আসলে টি-20 ওয়ার্ল্ড কাপে যে মানের ক্রিকেট হবে, যে মানের ক্রিকেটারদেরকে খেলতে হবে, সেই মানের ক্রিকেটার কিন্তু বিদেশি ক্রিকেটার কিন্তু আসে না। সো কোয়ালিটি অফ ক্রিকেট আসলে সেই লেভেলে না। একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে আপনি যতটা আশা করবেন সেই লেভেলে না। বিদেশি ক্রিকেটারদের মধ্যে আপনি সুপারস্টার বা ভালো একদম টপ লেভেলের ক্রিকেটার কয়জন আছে? হাতে গোলা 2-1 হয়তো। মোহাম্মদ আমির বা রংপুর যখন নামবে তখন আমি দেখতে পারবো কিছু। তাছাড়া কিন্তু বেশিরভাগ দলে মানে খুব পুয়ার কোয়ালিটি বিদেশি ক্রিকেটাররা এসেছে। আফগান ক্রিকেটাররা, আফগানিস্তানের আমি সেকেন্ড গ্রেডে বলবো না, থার্ড গ্রেডের কিছু ক্রিকেটার এসেছেন, মানে উইথ অল ডিউ রেসপেক্ট। পাকিস্তানে কিছু ভালো ক্রিকেটার এসেছেন, জাতীয় দলে কয়েকজন আছেন, আবার আপনার সেকেন্ড গ্রেড থার্ড গ্রেডের কিছু ক্রিকেটার এসেছেন। সো কোয়ালিটি অফ ক্রিকেট এখনও পর্যন্ত আমার মনে হয় না যে ভালো, বা সামনেও যে খুব ভালো হবে আশা আমি করতে পারছি না। একটা উদাহরণ দিই, যে আফগানিস্তান থেকে এসেছেন যে পেসার আসে, কালকে জিয়াউর রহমান খেললেন, তিনি আফগানিস্তানেও আসলে রেগুলার না, আফগানিস্তানের লিগেও রেগুলার না। বিলাল সামিকে নিয়ে এসেছে। মাসুদ গুরবাজ, রাহমানুল্লাহ গুরবাজের ছোট ভাই, আফগানিস্তানেও তিনি রেগুলার ম্যাচ খেলতে পারেন না। তার স্ট্রাইক রেট আমি দেখছিলাম 89, মানে টি-20তে স্ট্রাইক রেট হলো 89, ম্যাচ মানে এভারেজ 11 না 12 এরকম। সো বুঝতে পারছেন যে কোন মানে ক্রিকেটাররা এসেছেন। এই যে আপনি বলছিলেন যে আসলে টি-20 বিশ্বকাপের যে প্রস্তুতির কথা, সেই জায়গায় আমরা প্রথম দিন দেখলাম নাজমুল শান্ত সেঞ্চুরি করেছে, পরের দিনও মোটামুটি একটা 30-এর মতো একটা রান করেছে। তাকে আমরা যদি ধরা হয় যে তাকে আমরা টেস্টের ক্যাটাগরিতে, আসলে ওয়ান ডে ক্যাটাগরিতে, এই যে টি-20তে তিনি রান করছেন, এরপর কি তার আবার টি-20 দলে ফেরার কোনো সুযোগ আছে কিনা এই বিপিএল খেলার পর? এটা খুবই চমৎকার একটা কোশ্চেন। এটা একটা ডিলেমা। দেখুন, বিপিএলে যখন কেউ রান করে, গতবার নাইম শেখ 511 রান করেছেন, 144 তার স্ট্রাইক রেট ছিল। সো তারপরে কিন্তু আওয়াজ উঠেছিল দেশে ক্রিকেটে তাকে ফেরাতে হবে। আলটিমেটলি ফেরার পর কী অবস্থা হলো সেটা আমরা দেখলাম। সো এখন বিপিএলে যখন কেউ রান করে, শান্ত যদি এ সেঞ্চুরি করেছে, ভালো সেঞ্চুরি কালকে রান করেছে, যদি ধরলাম এই টুর্নামেন্টে 500 রান করলো, তাই কি আমরা ন্যাশনাল টিমে তাহলে নিব? কারণ তাকে তো বিবেচনা করতে হবে। আপনার দেশের টপ টুর্নামেন্টে যখন 500 রান করবে বা ওইরকম প্রচুর রান করবে, তখন আপনাকে তাকে বিবেচনা করতে হবে। কিন্তু আমি আবার জানি যে এটা আসলে এই ইন্টারন্যাশনাল ক্রিকেটের সঙ্গে টি-20, মানে এই ফ্র্যাঞ্চাইজি টি-20 কতটা পার্থক্য সেটা বিভিন্ন সময় ফুটে উঠেছে। সো এটা একটা হিউজ ডিলেমা। আমি এই জন্যই ক্রিকেটীয় মানের কথা বলছি। যদি টপ লেভেলের ক্রিকেটাররা খেলতেন, তাহলে কিন্তু যদি তিনি খুব ভালো বোলিং অ্যাটাকের এগেনস্টে রান করেছেন, তখন আমি বুঝতে পারতাম যে না, সত্যিকার অর্থে তার টি-20 ব্যাটিংটা কতটা ইমপ্রুভ করেছে। যেমন শান্ত টি-20 যখন তিনি ক্যাপ্টেন ছিলেন, তখন কিন্তু তার টি-20 ব্যাটিংয়ের সামর্থ্য নিয়ে প্রশ্ন ছিল, এবং আলটিমেটলি 50টা টি-20 তিনি খেলেছেন, কিন্তু তার স্ট্রাইক রেট বা ব্যাটিং এভারেজ খুবই পোর। টি-20 ব্যাটিংয়ের সামর্থ্যটা নিয়ে প্রশ্ন আছে তার। তো এই জন্যই বলছি যে টপ কোয়ালিটি বোলারদের এগেনস্টে যদি তিনি রান করতেন, তাহলে আমি তাকে জাজ করতে তার সুবিধা হতো। সো এখন আবার যখন তিনি 500 রান করবেন, তখন কিন্তু আবার এরকম আওয়াজ উঠবে যে হ্যাঁ, শান্তকে নিচ্ছ না কেন, করছো না কেন। কিন্তু আলটিমেটলি যদি তিনি ওয়ার্ল্ড কাপে গিয়ে ফেল করেন, মানে সেই দায়টা আসলে কার? দায়টা কার? সেই জন্য বলছিলাম যে আমার যদি টুর্নামেন্ট রেগুলার হতো, সেটা পুরোনো কথা আবার চলে আসে যে একসময় কিন্তু বিপিএলে খুব কোয়ালিটি ক্রিকেট হয়েছে, কোয়ালিটি বিদেশি ক্রিকেটার এসেছেন, কোয়ালিটি কোচ এসেছেন। মায়ালা জয়বর্ধনের মতো কোচ এখানে কাজ করে গেছেন। একদম একসময় আপনি জানেন কায়রান পোলার্ড, সুনীল নারায়ণ, আন্দ্রে রাসেলরা রেগুলার, মঈন আলীরা রেগুলার এখানে খেলতেন। রশিদ খান বিগ ব্যাশ বাদ দিয়ে বিপিএল খেলতেন, কারণ তখন একটা কন্টিনিউটি ছিল। এবং আমি যদি 2015, 16, 17 ওই সময়টার কথা চিন্তা করি, ওই সময়টায় বিপিএলের একটা কন্টিনিউটি ছিল, বিপিএলের মানটা উন্নত হচ্ছিল, ওই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হিসেবে রিকগনাইজড হচ্ছিল। এবং আমি যেটা বললাম, যেহেতু টাকা পয়সা এখানে মোটামুটি তখন ছিল, সো অনেক স্টার ক্রিকেটার যারা টি-20 সুপারস্টার, তারা বিপিএল খেলতে আসতেন, কারণ তারা জানতেন। তারপর যেটা হয়েছে যে একটা সময় গিয়ে কন্টিনিউটি নষ্ট হয়ে গেছে 18-19 ওই সময়টায়। রশিদ খান যখন কুমিল্লা ভিক্টোরিয়ান্স যখন ছিলেন, তাদেরকে নক করছে যে এবার বিপিএল হবে কিনা বা কখন হবে। কুমিল্লা কোনো উত্তর দিতে পারছে না, কারণ তারা জানে না যে বিপিএলটা আসলে ওই সময় ওই বছর হবে কিনা বা কখন হবে। তখন তারা তো আসলে চায়, হলে স্টার প্লেয়ার যারা, তারা চায় একটা নিশ্চয়তা। তখন তিনি বিগ ব্যাশে সাইন করে ফেলেছেন, কারণ বিগ ব্যাশ বা এই ধরনের টুর্নামেন্টগুলোতে আপনার একটা মৌসুম যখন শেষ হয়, তার 2-3 মাসের মধ্যে দেখবেন যে পরের মৌসুমের দল গোছানো তাদের শেষ। আর বিপিএলে এসে হয় কি, আপনি দেখছেন শেষ মুহূর্তে সব কিছু হচ্ছে। সো স্টার প্লেয়াররা তো এভাবে বসে থাকে না, এবং এইভাবেই কিন্তু আমাদের স্টার প্লেয়ার, মানে যারা সুপারস্টার প্লেয়ার, তারা এখনো মনে হয় অনেক ক্রিকেটার জানে না যে তারা বিপিএল খেলতেও পারে, হয়তো বা এই টুর্নামেন্টও খেলতে পারে। হ্যাঁ, ডেফিনেটলি এখনো যায় না। হয়তো ওই যে এসএ-20 শেষ হবে বা আপনার আইএল টি-20, তখন কিছু প্লেয়ার আবার আসবে আর কি বিগ ব্যাশে। আমাদের সাথে একজন দর্শক আছেন। দর্শক, আপনার নাম এবং পরিচয় বলে আপনার মতামত প্রশ্ন আমাদের সাথে শেয়ার করুন। হ্যালো, আসসালামু আলাইকুম শাফায়াত মিদুল ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রনি ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি আসলে সিলেটে থাকি, তো আমি বলবো যে এই দলটা নয়, সিলেট টাইটান্স আসলে কত দূরে যেতে পারবে। আমরা সিলেট গত বছরের তুলনায় এই দলটা ভালো। সায়েম আয়ুব আছে, আমাদের মোহাম্মদ আমির ভাই আছেন, কিন্তু আমি একটু সন্দেহ আছি যে আমরা কত দূরে যেতে পারবো এই সিলেট টাইটান্স দলগুলো। আচ্ছা, ধন্যবাদ আপনাকে।
সিলেট টাইটান্স সিলেট টাইটান্স সাইম আইয়ুব এবং আমিরের কথা বলছেন যে তারা দুজন রয়েছেন, কতটুকু আগানো যাবে? হ্যাঁ, আমি তো কোয়ালিটি বোলার, এটা কোনো সন্দেহ নেই। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তিনি রেগুলার খেলছেন। সাইম আইয়ুবও খুব ভালো প্রসপেক্ট এখনো পর্যন্ত, যদিও তিনি ব্যাটিংটা ইন্টারন্যাশনাল ক্রিকেটে সেভাবে দেখাতে পারেনি, কিছু ঝলক দেখেছেন। তার বোলিংটা আবার ইন্টারেস্টিংলি খুব ভালো হচ্ছে এবং ভালো, মানে তিনি ক্যারম বল করেন, আবার বল দুদিকেই টার্ন করাতে পারেন, সো ভালো প্রসপেক্ট। এখন হলো কি, আমিরের উপর আপনি নির্ভর করতে পারবেন, সাইম আইয়ুবকে দিয়ে নির্ভর করা কঠিন। তিনি হয়তো একদিন ম্যাচ উইনিং ইনিংস খেলবেন, আবার 2-3 দিন তিনি খেলবেন না, সো নির্ভর করা কঠিন। সিলেটের টিমটা আছে, মানে এমনিতে গতবার আছে ডেফিনেটলি ফার বেটার, কিন্তু আলটিমেটলি কতদূর যাবে সিলেটের ম্যাচগুলো, তারা যখন ঘরের মাঠে খেলছে সেই ম্যাচগুলো তাদেরকে ক্যাশ করতে হবে, কারণ সিলেটে বেশি ম্যাচ হবে। তারা তো প্রথম ম্যাচে হেরেছে কালকে, মানে একদমই ইজি ম্যাচটা তারা কঠিন বানিয়ে অনেক কঠিন করে জিতেছে। সো তাদের আসলে তাদের নিয়ে মানে শঙ্কার জায়গা এখন অনেক আছে। ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজকে আসলে সামনে থেকে লিড করতে হবে এখন। তিনি তো বাংলাদেশের টি-20 দল থেকে বাদ পড়েছেন, তারও টি-20 বোলিং প্লাস ব্যাটিং দুটো নিয়েই সেই সামর্থ্য নিয়ে আসলে আমরা কিন্তু দেখেছিলাম যে আসলে পারভেজ ইমনের পারফরমেন্সটা অনেকটা রোলার কোস্টারের মতো, কিন্তু দুটো ম্যাচে কিন্তু তিনি ভালো খেলেছেন। আসলে তাকে নিয়েও কিন্তু ভরসা করা যায় কিনা? ডেফিনেটলি পারভেজ ইমনের প্রসঙ্গে আমি আসতাম এখানে। পারভেজ ইমনের এখনো পর্যন্ত বিপিএল যে ম্যাচগুলো হয়েছে, আমি যদি জাতীয় দলের কথা চিন্তা করি, পারভেজ ইমনের ইনিংস দুটো এবং তিনি যেখানে খেলছেন সেটা খুবই পজিটিভ একটা ব্যাপার ন্যাশনাল টিমের জন্য। তিনি 4 নম্বরে খেলছেন, এমনিতে তিনি কিন্তু টপ অর্ডার ব্যাটসম্যান। সো আমাদের একটা আলোচনা এমনিতে ছিল যে পারভেজ হয়তো 4 নম্বরে সফল হতে পারেন বা ভালো করতে পারেন, কারণ তিনি স্পিনটা মোটামুটি ভালো খেলেন। যদিও তার শটের রেঞ্জ লিমিটেড, কিন্তু তিনি ওই যখন নিজের রেঞ্জে বল পান তিনি বড় শট খেলতে পারেন, ন্যাচারাল 6 সিটার। বাংলাদেশে আসলে মানে এই জায়গাটাতেও ঘাটতি আছে, অনেকে ন্যাচারাল 6 সিটার না। আপনি যদি তার জোনেও ক্রমাগত বল করে যাচ্ছেন, টানা ছক্কা মেরে যাবেন এরকম ব্যাটসম্যান বাংলাদেশে কম আছে। পারভেজের সেই সামর্থ্যটা আছে, তিনি যেহেতু স্পিনে বড় শট খেলতে পারেন, স্পিনটা সামলাতে পারেন, সো তার ওই যে 4 নম্বরে তার ইফেক্টিভিটি আমার একটা আলোচনা ছিল যে হতে পারেন, এবং তিনি 4 নম্বরে দুটো ম্যাচে খুব ভালো খেলেছেন। এবং বাংলাদেশের বাস্তবতায় এই 33 বলে 65 রান বা কালকে 41 বলে 60 রান করেছে, এটা কিন্তু ক্রিকেটে নর্মালি এসব হয় অন্যান্য জায়গায়, কিন্তু বাংলাদেশের জন্য অনেক বেটার, বাংলাদেশের জন্য অনেক ভালো। সো তিনি যদি এটা কন্টিনিউ করতে পারেন, জাতীয় দলের জন্য কিন্তু একটা অপশনস বেড়ে যায়, কারণ তিনি ন্যাশনাল টিমে আছেন টপ অর্ডারের, মূলত টপ অর্ডারের বিবেচনায়, কিন্তু আমাদের ওই জায়গাটা কিন্তু একটা ঘাটতি আছে 4-5 নম্বরে, এবং সেটা 1-1.5 বছর ধরেই আমরা আলোচনা করছি, এখনো পর্যন্ত ওই জায়গাটা কেউ সেটেল না। তো সেই জায়গাটা যদি একটা অপশনস পারভেজ হতে পারেন এবং তিনি বাহাতি ব্যাটসম্যান, সেক্ষেত্রে একটা অপশনস থাকে, এটা আমি মনে করি ন্যাশনাল টিমের জন্য একটা পজিটিভ ব্যাপার। যদিও বিশ্বকাপের এত কাছে এসে আসলে ন্যাশনাল টিম সেই পরীক্ষা নিরীক্ষা করবে কিনা, তাকে বিশ্বকাপে গিয়ে 4 নম্বরে খেলিয়ে দিবে কিনা, সেই প্রশ্ন থাকবে, স্টিল একটা অপশনস বাড়ছে। এটা সিলেটের জন্য যেমন ভালো ব্যাপার, ন্যাশনাল টিমের জন্য ভালো ব্যাপার। ডেফিনেটলি আমাদের সাথে আরো একজন দর্শক রয়েছেন। দর্শক, আপনার নাম এবং পরিচয় বলে আপনার প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার নাম মোহাম্মদ সাকিব আল হাসান, আমি ঢাকা থেকে বলছি। জি, আমি বলছিলাম বিপিএল এ তো বাউন্ডারি লাইনে ডিজিটাল অ্যাডভার্টাইজিং যে বোর্ড সেটা থাকার কথা ছিল, সেটা কেন নেই? সেটা থাকলে হয়তো ব্রডকাস্টিং এর মানটা আরো উন্নত হতো। আসলে আর অনেক কিছু নেই, কারণ আমরা প্রথম দিন দেখেছি যে ট্রফি ছাড়া আসলে খেলা শুরু হয়েছে। মানে অ্যাবসার্ড, মানে এখন পর্যন্ত এই একটা টি-20 ফ্র্যাঞ্চাইজি টি-20 টুর্নামেন্টে 2025-26 সালে এসে একটা টুর্নামেন্টে অফিসিয়াল ফটো সেশন হয় না, ট্রফি নাই, এই দর্শক যেটা বললেন মানে ভেরি ভ্যালিড, যে ডিজিটাল প্যারামিটারগুলো নাই, এগুলা খুবই দৃষ্টিকটু, খুবই চোখে লাগে। মানে অন্য কোনো টি-20 লিগে এটা আপনি চিন্তা করতে পারবেন না। ইভেন কয়েকদিন আগে নেপাল প্রিমিয়ার লিগ হলো, সেটার যদি ফটোশ্যুট আপনি অফিসিয়াল ফটোশ্যুট দেখেন, তাহলে সেটাও চোখ ধাঁধানো এবং আকর্ষণীয় ছিল। এখন তারা বলছেন যে একটা ট্রফি তারা এনেছিলেন, সেই ট্রফি পছন্দ হয় নাই, একটা খুবই জাঁকজমকপূর্ণ $25,000 একটা ট্রফি আনা হচ্ছে, যেটা সবার খুব পছন্দ হবে, মানে ডায়মন্ড স্টারের হীরা খচিত ট্রফি আনা হবে। টুর্নামেন্টের শেষে আনবে, আমার কথা হলো সেটাই, তারা এখন বলতে পারেন যে কখন আসবে, টুর্নামেন্টের মাঝামাঝি হয়তো আসবে, তখন তারা অফিসিয়ালি সেই ট্রফি উন্মোচন করবে। টুর্নামেন্টে একটা ট্রফি হতে আবার আপনার কত সময় লাগে? তাহলে তো আপনার গাফিলতি ছিল, সেই গাফিলতার কথা কিন্তু তারা বলে না, তারা ওই অজুহাতগুলো তুলে ধরছে যে হ্যাঁ আমরা ভালো ট্রফি আনবো, এই জন্য দেরি করছি। আপনারা তো জানেন টুর্নামেন্ট হবে, একটা ট্রফির জন্য কত সময় লাগে। এখন আগের ট্রফি যদি আপনাদের পছন্দ না হয়, সেই ট্রফি তাহলে কারা নির্বাচন করেছিল বা কারা পছন্দ করেছিল? আপনারা তখন দেখেন 1.5 মাস আগে অন্ততপক্ষে আপনি ডেডলাইন ফিক্সড করেছেন। হ্যাঁ, 1.5 মাসও যদি একটা ট্রফি না আনতে পারেন, তো এখনো 15 দিনে 20 দিনে আনবেন। হ্যাঁ, সেটাই, ডিজিটাল প্যারামিটারগুলো কেন নাই? একটা টাইটেল স্পন্সর নাই এই যুগে এসে। বিসিবি বলছে যে তারা বিক্রি করে দিয়েছে একটা কোম্পানির কাছে, প্রতিষ্ঠানের কাছে, তারা থার্ড পার্টির কাছে বিক্রি করবে, তারা বিক্রি করতে পারে না। বিসিবি টাকাটা পেয়ে গেছে, যেহেতু তারা একটা প্রতিষ্ঠানের কাছে বিক্রি করেছে, 4-5 কোটি টাকায় বিক্রি করেছে, বিসিবি সেটা নিয়ে তৃপ্তির ঢেকুর তুলছে। কিন্তু আপনার টুর্নামেন্ট হিসেবে আপনি কিভাবে উপস্থাপন করছেন এই টুর্নামেন্টে? এটা ক্রিকেট তো একটা পণ্য, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আরো বেশি পণ্য, এবং সেটার জন্য আপনি খেলান। তো সেখানে যদি টাইটেল স্পন্সর না থাকে, এই ডিজিটাল প্যারামিটারগুলো না থাকে, আপনার যদি এবার আরো দর্শক কমবে। আইফুল ভাই, যেমনটা আলোচনা করছিলাম, আসলে বিপিএল এর যে মান, সেই মান নিয়ে যদি আমরা গতকালকে একটা ম্যাচ দেখি যে মেহেদী রানা তিনি হ্যাটট্রিক করেছেন। আসলে এই যে বোলাররা হ্যাটট্রিক করছেন, ভালো পারফরমেন্স করছেন,
তাদের তো একটা প্রত্যাশা থাকে দিন শেষে যে আমি জাতীয় দলে খেলবো, আমি আরো বড় কিছু করব। তো ওই জায়গাটায় কি তারা সফল হবে এই বিপিএল খেলার পর? এটাই একটু আগে শান্তর প্রসঙ্গে যে কথাটা বললাম, আসলে মানে বিপিএল দিয়ে জাজ করাটা ন্যাশনাল টিমের জন্য খুব টাফ। এখন আপনার এটাই করতে হবে, তাছাড়া হয়তো উপায় নেই, কারণ এটাই আপনার টুর্নামেন্ট। আপনার ঢাকা লিগের পারফরমেন্স দিয়ে আপনার ওয়ানডে দলের ক্ষেত্রে বিবেচনায় নিতে হবে। ফার্স্ট ক্লাস ক্রিকেটের যে টুর্নামেন্ট হচ্ছে সেটা দিয়ে আপনার টেস্ট টিমের বিবেচনায় নিতে হবে, কারণ এটাই তো আমাদের দেশের ক্রিকেট। কিন্তু মানে কোয়ালিটি অফ ক্রিকেট এত পোর যে আপনার আসলে মানে খুব কঠিন হয়ে যায়। আপনি কালকের ম্যাচটার কথা চিন্তা করেন, উইথ অল ডিউ রেসপেক্ট টু মেহেদী হাসান রানা, মানে তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে আসলে মানে ইন্টারন্যাশনাল ক্রিকেটের কথা যদি চিন্তা করেন আপনি, তাহলে দেখেন যে আসলে তার বোলিংটা ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য উপযোগী কিনা। তিনি কালকে হ্যাট্রিক করলেন এখানে, এবং সিলেট তো অলমোস্ট মানে জেতা ম্যাচটা, হাতের মুঠোয় থাকা ম্যাচটা ফেলেই দিয়েছিল প্রায়। খুব পুয়ার ক্রিকেট হয়েছে। তো এখন এই টুর্নামেন্ট থেকে যখন এই টুর্নামেন্টে কেউ পারফর্ম করবে, তাকে আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে নিলেন, তিনি তো ইন্টারন্যাশনাল ক্রিকেটে যে স্ট্রাগল করবে এই চান্স বেশি আসলে। সো এই জন্যই বিপিএলটাকে আমি মনে করি যে এমনভাবে গোছানো উচিত, দলগুলোকে যথেষ্ট সময় দিয়ে, বিদেশি প্লেয়ার যথেষ্ট যাতে ভালোভাবে কোয়ালিটি ক্রিকেটার তারা আনতে পারে, অনেক আগে থেকে যোগাযোগ করতে পারে। যদি সেভাবে আনে তাহলে হলো আপনার ক্রিকেটের কোয়ালিটিটা বাড়বে। যদি একটা ভালো ব্যাটসম্যান এখানে থাকতো কালকের ওই জায়গাটায়, মেহেদী হাসান রানার হ্যাট্রিক হতো কিনা বা ম্যাচটা এত এই জায়গায় যেত কিনা, সেই মানে সন্দেহ তো ডেফিনেটলি থাকে। সো ওইখানে যদি সত্যিকার অর্থেই কোয়ালিটি ক্রিকেটটা হয় তখন আপনি জাজ করতে পারবেন। একসময় সেটা হতো আর কি বিপিএলে। আমরা যখন আলোচনা করছিলাম একটু আগে যে কোন মানে ক্রিকেটার আসতেন, ক্রিস গেইল রেগুলার খেলতেন, এবি ডিভিলিয়ার্স খেলে গেছেন, আপনার ব্রেন্ডন ম্যাককালামরা খেলে গেছেন, তখন অ্যালেক্স হেলসরা খেলে গেছেন এখানে, তো রাইলি রুশো, তাদের বিপক্ষে যদি রানা পারফর্ম করতেন তখন আমি সেটা জাজ করতে পারতাম। এবং তাদের প্রত্যাশাটা আসলে বাড়তো, বা নিজে থেকেও যে আনন্দ সেটা আরো মনে হয় বেশি, স্যাটিসফ্যাকশনটা সেই লেভেলের থাকতো যে তিনি জানতেন যে তিনি কোন মানে ক্রিকেটার, তার কনফিডেন্সটা সেই লেভেলে থাকতো, এবং তিনি জানতেন যে হ্যাঁ আমি তাহলে ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য প্রস্তুত, যে আমি ক্রিস গেইলের সামনে বল করতে পারছি, মানে আমি যে কোনো কারোর সামনে বল করতে পারেন। হ্যাঁ, এখন সেটা এইখানে তো আর জাজ করা কঠিন। আপনি যে কোয়ালিটির ক্রিকেট হচ্ছে এখানে, তিনি রানাও জানেন যে আসলে তিনি এই যে উইকেট বা পাচ্ছেন বা হ্যাট্রিক করছেন, আমি রানার কথাটা বারবার আসছে কারণ রানা কালকে হ্যাট্রিক করছে, আমি সবার কথাই বলছি, অনেকের কথা। আমরা যদি বলি যে শুরুতে কিন্তু বলা হয়েছিল যে আসলে দল কমানোর একটা চিন্তা ভাবনা করা হয়েছিল, কিন্তু দিন শেষে কিন্তু সেটা করে নাই আসলে। যদি মনে করেন এইখানে 4টা দল থাকতো বা 5টা দল থাকতো, একটা দল কমতো, তাহলে কি আর একটু কম্পিটিটিভনেসটা একটু বাড়তো কিনা? ডেফিনেটলি। আমি জানি না যে শেষ মুহূর্তে কেন তাদের দল বাড়াতে হলো। আরও যদি পেছনে যাই, বিপিএলটা কেন করতে হবে এবার? হ্যাঁ, এটাও আমার প্রশ্ন। আসলে আপনি টি-20 ওয়ার্ল্ড কাপের প্রস্তুতির জন্য যদি হয়, আপনি এর আগে যখন 2020 সালে একটা বঙ্গবন্ধু টি-20 কাপ হয়েছিল, যখন কোভিডের সময় বিদেশি প্লেয়াররা আসছে না, বিপিএল করা সম্ভব হচ্ছিল না, তখন খুব ভালো ক্রিকেট সেখানে হয়েছিল। সো আপনি ওরকম একটা 4টা-5টা দল নিয়ে, দেশের ভিতরে 4টা দল নিয়ে আপনি খুব ভালো একটা খুব ইন্টেন্স একটা টুর্নামেন্ট করতে পারতেন। সেক্ষেত্রে সেটা বিপিএলের প্রস্তুতি, বিশ্বকাপের প্রস্তুতির জন্য কাজে লাগতে পারতো। আপনি যদি ওই বিশ্বকাপের সত্যিকার প্রস্তুতির কথা চিন্তা করেন, আপনার তো আলটিমেটলি ভালো মানের বেশি ক্রিকেটার আসে নাই। সো ওই কোয়ালিটির ক্রিকেট তো হচ্ছে না যে আপনার বিশ্বকাপের জন্য খুব ভালো প্রস্তুতি হচ্ছে। সো দেশের ক্রিকেট নিয়ে আপনি ক্রিকেটারদের নিয়ে আপনি খুব ভালোভাবে করতে পারতেন। অযথা এখন এই বিপিএলটা মানে তড়িঘড়ি করে করতে গিয়ে, জোর করে করতে গিয়ে যেটা হলো যে এর আগে দেখেন দলের মালিক সরে যাচ্ছে, কোচ রাগ করে চলে যাচ্ছে, আপনার ডিজিটাল প্যারামিটার থেকে শুরু করে টাইটেল স্পন্সর কিছুই নাই, ভাবমূর্তি তো এটা উজ্জ্বল হচ্ছে না, কলঙ্কটা আরো বেশি করে লাগলো। ডেফিনেটলি। মানে আপনি আলটিমেট মাঠের ক্রিকেট যদি মোটামুটি ভালো হয় তাহলে হয়তো এগুলো আড়াল হয়ে যাবে, কিন্তু দেশের বাইরে কিন্তু আপনার অলরেডি ম্যাচটা চলে গেছে। বিপিএল শুরুর আগে দিন দলের মালিক নেই। হ্যাঁ, বিপিএল শুরুর আগে আমি ওয়ার্ল্ড মিডিয়ায় যে নিউজগুলো হয়েছে সবগুলো এটাই নিয়েই, কিন্তু যে একটা দলের মালিক সরে গেছে, কোচ রাগ করে চলে গেছে, আপনি ওয়ার্ল্ড মিডিয়া সার্চ দিয়ে দেখেন সবগুলো এই নিউজ হয়েছে বিপিএলটা। সো বিশ্ব মিডিয়ার কাছে এটাই যাচ্ছে আর কি। অসংখ্য ধন্যবাদ। আসলে আমাদের শেষ করতে হচ্ছে, তবে আমরা আসলে প্রত্যাশা করছি যে একটা ভালো যে কয়টা দিনই খেলা হয় একটা ভালো টুর্নামেন্ট মানুষ উপভোগ করবে। দর্শক, শেষ করছি আজকে কিলন বিয়ানা গ্যালারি।